আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো রাতে জান্নাতের বাবা বলল, যেহেতু ওয়েদারটা ভালো, তাহলে এক কাজ করো, কালকে ইলিশ পোলাও রান্না করো। তো বাবার সাথে মেয়েও একমত, সেও ইলিশ পোলাও খাবে। তো রাতেই আমি মাছটা বের করে কতক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি স্লাইস করে কেটে নিয়েছি, যেরকমটা আমার ইলিশ পোলাওয়ের জন্য লাগবে। এই তো আমার কাটা হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যে এক কাপ চা সাথে একটা পরোটা খাই। তাই পরোটা বানিয়ে নিলাম, আর চাও ওদিক দিয়ে বসিয়ে দিয়েছি। তো পরোটাটা আমি সেঁকে নিচ্ছি। পরোটাটা কিন্তু ভালোই ফুলছিল, যদিও আমি রুটি পরোটা সেরকম বানাতে পারি না। তো আজকে পরোটাটা কিন্তু ভালোই হয়েছে, আর ওদিক দিয়ে আমার চাও হয়ে গেছে। তো আমি নাস্তাটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। তো সবসময়ের মতো টিভি দেখছিলাম আর নাস্তাটা এনজয় করছিলাম। আর নাস্তা শেষ করার পরে আবার কিচেনে যেতে হবে, যেহেতু বলেছি আজকে ইলিশ পোলাও রান্না করব তাই। তো পোলাওর চাল আমি বের করে নিয়েছি, আমার যতটুকু লাগবে। তারপর আমি চালটা এখানে ধুয়ে নিচ্ছি। আর পেঁয়াজ যেহেতু বেরেস্তা করতে হবে, তাই এখানে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিন্তু পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিতে হবে, না হলে কিন্তু বেরেস্তা সুন্দর হবে না। তাই আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে আমার ইলিশ মাছ যে কয় পিস লাগবে আমি বের করে নিয়েছি। আর ইলিশ পোলাওয়ের জন্য কিন্তু ইলিশটা একটু মোটা করে কাটতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পোলাওর চালের জন্য। মাছটা যেহেতু কতক্ষণ মেরিনেট করে রাখতে হবে, তাই আমি সব মশলা দিয়ে মাছটাকে কতক্ষণ মাখিয়ে নেব। তো এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, তারপর টক দই আর সয়াবিন তেলও ইউজ করেছি। তো আমি সব মশলা একসাথে মাখিয়ে আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আর মাছটা মাখিয়ে কিন্তু কিছুক্ষণ আমি রেখে দিব। আর মাছ মাখাতে মাখাতে ওপাশে কিন্তু আমার তেল গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমার বেরেস্তাও রেডি হয়ে গেছে, বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর বেরেস্তাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল হয়েছে। তো ওই তেলের মধ্যে আমি মাছের যেই মশলাটা ছিল, মাছটা আমি পরে দিব, মশলাটা আগে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে কিন্তু তারপর আমার ভালো করে আরও কতক্ষণ মাছটাকে কষিয়ে নিতে হবে, যাতে মাছের যে স্মেলটা সেটা মশলার মধ্যে সুন্দরভাবে যায়, আর মাছটাও যেন প্রপার ওয়েতে কুক হয়। তো এই তো আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো মাছটা আমি নামিয়ে রেখেছি, আর খুব আলতোভাবে কিন্তু উঠাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর যেহেতু ইলিশ মাছ এমনিতেই একটু নরম থাকে। তো এখানে আমি পোলার চাল দিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যেই মশলার যে গ্রেভিটা ছিল ওইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি কতক্ষণ চালটাকে ভেজে ওইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি কাঁচামরিচও দিয়ে দিব একসাথে। তো পোলাওটা যখন আমার এই পর্যায়ে আসবে, তখন আমি একটু নেড়ে তারপর উপর দিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলো দেওয়ার পরে কতক্ষণ আমি ভাপে রেখে দিব, যাতে করে পোলার চাল এবং মাছ প্রপার ওয়েতে কুকও হয়, এবং এটার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভাপে রাখলে। তো এই তো আমার ইলিশ পোলাও রেডি হয়ে গেছে, উপর আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। ভাবলাম যে আজকে যেহেতু লাঞ্চ করব আর ইলিশ পোলাও রান্না করেছি, ওয়েদারও ভালো, তাহলে বাসায় একটা রেস্টুরেন্ট ভাই বানা যাক। আর এগুলো করতে কিন্তু আমার অনেক কিছু প্রয়োজন হয়নি, বা অনেক লাক্সারি কোনো কিছু আমাকে বেয়ার করতে হয়নি। সব সময় যে আমাদেরকে বাহিরে যে ঘুরে ফিরে আমাদের মোমেন্টগুলো ক্রিয়েট করতে হবে, বা সব সময় যে আমাদের অনেক টাকা পয়সা খরচ করতে হবে, সেরকম কিন্তু না। আপনি কিন্তু চাইলে আপনার সিম্পল কোনো কিছু দিয়েই কিন্তু আপনি অনেক বড় কিছু করতে পারেন, আর আপনার প্রিয়জনদেরকে আপনি খুশি করতে পারেন। আর এই যে আমি সব কিছু করে এই যে এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করেছি, এত সুন্দর একটা ভাইব এনেছি, এটাই কিন্তু অনেক কিছু। আর এগুলো করার পরে আমার বাচ্চা যখন অনেক খুশি হয়েছে, ও যখন বলছিল যে আমরা তিনজন আজকে একসাথে বসে লাঞ্চ করব, এর জন্য কিন্তু ও অনেক হ্যাপি ছিল। আর আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। ও বলেছে যে ওর যেমনটা ও খেতে চেয়েছে ঠিক সেরকমই হয়েছে। তো এটাই কিন্তু সব থেকে বড় পাওয়া। আর এগুলো করতে কিন্তু আমার অনেক কষ্ট করতে হয়নি, জাস্ট সামান্য একটু পরিশ্রম করতে হয়েছে, এইটাই। বাট ওদেরকে তো আমি খুশি করতে পেরেছি। আর এই যে জান্নাতের বাবা যখন পোলাওটা খেয়ে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিল বা বলছিল যে ওর অনেক ভালো লেগেছে এবং আমার জন্য একটা দোয়াও করে দিয়েছে, সেটা নাই বললাম, তো সেটা সিক্রেটই থাকুক, আর এর জন্য আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর আল্লাহ তালা ওর দোয়াটা কবুল করুক, এটা আমিও চাই। তো যাই হোক, সন্ধ্যার সময় নাস্তা বানাতে চলে আসলাম। আর যেহেতু পাউরুটি ছিল, তো পাউরুটিটা বেশি দিন ঘরে রাখা যায় না, তা ভাবলাম যে পাউরুটি দিয়ে একটা পাকোড়ার মতো করে ফেলি। আর জান্নাতকে ওদিক দিয়ে মিল্কশেক বানিয়ে দিয়েছি, মেয়েটা মিল্কশেক খেতে চাচ্ছিল তাই। তো এখানে পাউরুটি আমি ভিজিয়ে পানিগুলো একদম চিপড়ে নিয়েছি, পানি যেন একদমই না থাকে পাউরুটিতে। তারপর আমি কর্নফ্লাওয়ার, মরিচ, পেঁয়াজ আর হচ্ছে গুঁড়া মশলা, তারপর একটা ডিম, সব কিছু দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তো মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলো তেলটা ওই দিক দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি।
তো এই তো সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। তো এই তো আমি তেলে দিয়ে দিচ্ছি, আর প্রপার ওয়েতে আমার ভাজতে হবে আর লাল লাল করে ভাজতে হবে। পাকোড়া কিন্তু যত লাল লাল হবে তত মচমচে হবে, আবার একদম পুড়ে ফেললে হবে না। তো যাই হোক, ওদিক দিয়ে আমি চায়ের পানিও বসিয়ে দিয়েছি। তো পাকোড়াটা হয়ে গেলে আমরা মজা করে নাস্তা করব। আর বৃষ্টির দিনে কিন্তু পাকোড়া হলে কিন্তু একদম জমে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পাকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওপাশে এই যে চা লিকার হয়ে গেছে। তো আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, আমি পাকোড়াগুলো প্লেটে তুলে নিচ্ছি। আর পাকোড়াটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি আসলে ভাবিনি যে ব্রেড দিয়ে পাকোড়া বানাচ্ছি কেমন হবে, কারণ আমি ফার্স্ট টাইম ব্রেড দিয়ে বানিয়েছি, বাট না, খুবই মজা হয়েছে। তো এখানে আমার চা হয়ে গেছে, চাগুলো আমি ঢেলে নিচ্ছি কাপে। তো এই তো সন্ধ্যায় আরেকটা মোমেন্ট ক্রিয়েট করলাম। তো এইগুলাই আসলে জীবনে, আর অন্য কিছু লাগে না। যদি একটু শান্তি থাকে মনে, তাহলে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না। তো আর আমি ট্রাই করি এই ছোট ছোট জিনিসগুলোতেই যাতে হ্যাপিনেসটা আমি খুঁজে পেতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে হাসি খুশি থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।